নতুন করে আর কোনো আন্তর্জাতিক শিক্ষার্থীকে ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছে ট্রাম্প প্রশাসন। রাজনীতি ও পররাষ্ট্র নীতি বিষয়ক সংবাদ মাধ্যম পলিটিকো আজ প্রথমবারের মতো এই সংবাদটি ব্রেক করেছে। তাদের রিপোর্টে বলা হয়েছে, আজ বিভিন্ন দেশের দূতাবাস ও কনসুলেটগুলোতে স্টেট সেক্রেটারি মার্কো রুবিওর পক্ষ থেকে একটি আদেশ পাঠানো হয়েছে, যেখানে বলা হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে। বিভিন্ন দেশের থেকে যেসব শিক্ষার্থীরা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আমেরিকায় পড়তে আসতে চান, তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো চেক করে দেখা হবে। কি চেক করে দেখা হবে তা পুরো পরিষ্কার না হলেও ধারণা করা হচ্ছে সেখানে ইহুদি বিদ্বেষ কিংবা ইসরায়েলের বিরুদ্ধে কোনো পোস্ট আছে কিনা তা খতিয়ে দেখা হবে। তবে যেসব শিক্ষার্থীরা এর মধ্যেই ভিসা ইন্টারভিউর জন্য ডেট পেয়েছেন, তাদের সাক্ষাৎকার অব্যাহত থাকবে। এদিকে এখন থেকে আর গর্ভধারণকারী মহিলা ও সুস্থ শিশুদের কোভিড ভ্যাকসিন দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছেন হেলথ ও হিউম্যান সার্ভিস সেক্রেটারি রবার্ট এফ কেনেডি জুনিয়র। মঙ্গলবার অর্থাৎ আজ সামাজিক মাধ্যমে দেয়া এক ভিডিওতে তিনি জানান, সিডিসি আরোপিত এই বাধ্যবাধকতা তুলে নিতে যাচ্ছে হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস ডিপার্টমেন্ট। কোভিড বিষয়ক নির্দেশনা তো আজকে নতুন করে টিকা নেয়ার বাধ্যকতার বিষয়ে কোনো সুপারিশ জানায়নি সিডিসি। তবে এই বিষয়ে বৈজ্ঞানিক কোনো তথ্য উপাত্ত পরিবেশন করেননি তিনি। একই সাথে সুস্থ বলতে ঠিক কি বোঝানো হয়েছে তার কোনো ব্যাখ্যা দেননি তিনি। নিয়োগ চূড়ান্তের শুনানিতে টিকাদানের নির্দেশনার কোনো পরিবর্তন না আনার কথা বললেও সেই অবস্থান থেকে আকস্মিকভাবে সরে এসেছেন রবার্ট এফ কেনেডি জুনিয়র। এদিকে চিকিৎসকরা মনে করছেন এই সিদ্ধান্ত শিশু ও নারীদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। দেশের বাইরের খবর, রাশিয়ার বিরুদ্ধে এবার বেশ ক্ষেপেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একদিকে শান্তি আলোচনার নামে ট্রাম্পকে অপেক্ষায় রাখছেন, অন্যদিকে ক্রমাগত ইউক্রেনে বোমা মেরে চলছে রাশিয়া। পুতিন তাই আগুন নিয়ে খেলছে বলে সতর্ক করেছেন ট্রাম্প। এর আগে কখনো পুতিনের বিরুদ্ধে প্রকাশ্যে সমালোচনা না করলেও এই দফায় পুতিনকে টু মাচ ক্রেজি বলতেও ছাড়ছেন না তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ট্রাম্প। সিএনএন বলছে, গত সপ্তাহে ভ্লাদিমির পুতিন প্রেসিডেন্ট ট্রাম্প যে টেলিফোন করেছিলেন, তখন কথা ছিল রাশিয়ার পক্ষ থেকে শান্তি চুক্তির ব্যাপারে একটি লিখিত প্রস্তাবনা পাঠানো হবে। কিন্তু এক সপ্তাহ পরও রাশিয়ার পক্ষ থেকে কোনো সাড়া না পেয়ে খেপেছেন ট্রাম্প। রাশিয়ার উপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছেন তিনি। সব মিলে ভেস্তে যেতে পারে ইউক্রেন যুদ্ধ বন্ধের পুরো প্রক্রিয়া। কানাডাকে 51তম স্টেট হওয়ার যে প্রস্তাবটি দিয়েছিলেন, সেটি যে বিশ্ব ভালোভাবে নেয়নি সেটি অনেকটা পরিষ্কার হয়েছে। প্রায় 50 বছরের মধ্যে এই প্রথমবারের মতো ব্রিটেনের একজন রাজা সিংহাসন থেকে ভাষণ, যেখানে ব্রিটেনের তৃতীয় চার্লস বলেছেন আমেরিকা ও কানাডার সম্পর্কের উৎস হলো পারস্পরিক শ্রদ্ধা এবং এর ভিত্তি হলো অভিন্ন স্বার্থ, যার লক্ষ্য হলো উভয় সার্বভৌম দেশের জন্য সুবিধা নিশ্চিত করা। তার এই সফরের রাজনৈতিক গুরুত্ব ব্যাপক বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। বাংলাদেশের রাজনীতিতে স্থিতিশীলতার আশায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সব রাজনৈতিক দলের সাথে ধারাবাহিক বৈঠক করলেও বড় রাজনৈতিক শক্তি বিএনপির হতাশায় কাটছে না। মঙ্গলবার সংবাদ সম্মেলন করে বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, সরকারের কাছে নির্বাচন বিষয়ে আমরা ইতিবাচক প্রতিক্রিয়া আশা করেছিলাম, সেটি হয়নি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার আলোচনার বিষয়ে তার প্রেস সচিবের মাধ্যমে সরকারের যে বক্তব্য পাওয়া গেছে, তাতে জাতীয় নির্বাচনের বিষয়ে সুস্পষ্ট কোনো রোডম্যাপের ঘোষণা না থাকায় বিএনপি হতাশ হয়েছে। আশা, হতাশা, প্রত্যাশার এইসব বিষয় নিয়ে কথা বলবো টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ইহসান জুয়েল। বিশেষজ্ঞ অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত হচ্ছেন স্কুল অফ সায়েন্স অ্যান্ড অ্যালাইড হেলথের প্রফেসর ডক্টর মহসিন ইউব পাটোয়ারি এবং শিক্ষাবিদ ও রাজনৈতিক বিশ্লেষক শেখ আল মামুন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। প্রফেসর ডক্টর মহসিন ইউব পাটোয়ারি, আপনি শিক্ষাবিদ, পড়াশোনার বিষয়গুলো দেখেন। আপনার সাথে শুরুতে যে বিষয়টি জানতে চাই, আন্তর্জাতিক শিক্ষার্থীদের অ্যাপয়েন্টমেন্ট দেয়া, তাদের আশা বন্ধ আমরা বলছি না, তারা আসার জন্য কনসুলেটগুলোতে কিংবা দূতাবাসগুলোতে একটা সাক্ষাৎকার দিতে হয়, সেই সাক্ষাৎকারটা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করেছে ট্রাম্প প্রশাসন। এটি কেন করতে হলো এবং এটির ফলাফল কি হতে পারে বলে আপনার কাছে মনে হচ্ছে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি একটু প্রিয়াম্বল বলি। আমেরিকাতে গত 23-24 সালে 1.1 মিলিয়ন বিদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এসেছিল। এর মধ্যে আপনি চিন্তা করে দেখেন, যদি এভারেজ $50,000 করে ওরা খরচ করে আমেরিকা এসে, তাহলে এটা $55 বিলিয়ন একটা ইন্ডাস্ট্রি, একটা বিজনেস।
এছাড়া তো তারা 50,000 খরচ করে না, তারা আরো অনুষঙ্গে অনেক কিছু খরচ করে, এতে হাজার হাজার জব ইনভলভ। সুতরাং আমেরিকান ইকোনমিতে এটা একটা বিরাট ব্যাপার। এবং আমরা যদি দেখি বিদেশি ছাত্রছাত্রীরা যারা আসে, এই 1.1 মিলিয়নের মধ্যে বেশিরভাগ ছাত্রছাত্রী আসে ইন্ডিয়া থেকে, প্রায় 331,000-এর উপরে, ফলোড বাই চায়নাতে 2,077,000, এবং আমরা বাংলাদেশ হলো অষ্টম। আমাদের গত 23-24-এ 17,000 আসছে আর কি ছাত্রছাত্রী। এখন এই যে ভিসা, উনি বলেছেন যে প্রেসিডেন্ট রুবিওর অফিস থেকে, যে যাদেরকে স্কেডিউল করা হয়েছে ভিসা তাদের সেটা চলতে থাকবে, কিন্তু নতুন কোনো অ্যাপয়েন্টমেন্ট না দেওয়া আর কি। এতে করে নর্মালি টাইমস ভেরিজ, 2 মাস আগে অ্যাপয়েন্টমেন্ট করলে অনেক সময় ইন্টারভিউ দিলে হয়ে যায়, কিন্তু এটার জন্য কিছু ছেলেপেলেদের অনেক ডিলে হয়ে যাবে, কারণ এখন তো তারা ইন্টারভিউ দিতে পারছে না আর কি। তাতে করে স্টেট ডিপার্টমেন্ট চাচ্ছে যে তাদের ব্যাকগ্রাউন্ড চেক করার জন্য, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে, যেটা আপনি বললেন যে অ্যান্টিসেমিটিজম অথবা কোনো ফিজিক্যাল অ্যাসাল্ট টু এ জুইশ পারসন, এই ধরনের অনেক কিছু আর কি তারা দেখতে চাচ্ছে, তারপরে তারা ভিসা দিবে। এতে করে যে একটা বিরাট ডিসরাপশন হয়ে যাবে আর কি। আমার মনে হয় ঠিক 1.1 মিলিয়নের মধ্যে আর কয় মাস বাকি আছে। সেপ্টেম্বরে নর্মালি আমেরিকার সেশনগুলো শুরু হয় আর কি ইউনিভার্সিটিগুলোতে, এই ফল সেশন। সেই ফল সেশনে এখন হলো মে, জুন এসে গেছে, ধরেন জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, তাদের প্রিপারেশন এত সময় আছে। এতে করে একটা বিরাট একটা ডিসরাপশনের সৃষ্টি হবে আমি মনে করি। এবং এটার কতটুকু প্রয়োজন ছিল, তারা যদি এটা করবেই আগে থেকে এসব স্ক্যানিং গুলা করলে পারতো। আর স্ক্যানিং করার তো কম্পিউটারাইজ স্ক্যানিং সিস্টেম, তো এত দিন লাগার কথা না। আমার মনে হয় এই সুযোগটা দেওয়া উচিত। এই সুযোগটা তো বিদেশি ছাত্রছাত্রীদের জন্য উপকারী তা নয়, এই বিশ্ববিদ্যালয়গুলো চলার জন্য আপনার উপকারী। আপনি দেখেন শুধু আপনার কলম্বিয়া 19,000 ছাত্র আসে, তার মধ্যে 37% অফ দেয়ার টোটাল এনরোলমেন্ট বিদেশি ছাত্রছাত্রী। তারপরে নর্থ ইস্টার্নের 34%, আর এনওয়াইউর 30%। সুতরাং আপনি চিন্তা করে দেখেন, ইভেন আপনার হার্ভার্ডের হলো প্রায় আপনার 27%। সুতরাং এই যে বিশ্ববিদ্যালয়ের যে একটা ডিসরাপশন হবে, বিদেশি ছাত্রছাত্রী আসতে হবে, ইকোনমিক ডিসরাপশন, এটা কিন্তু দেশের ওই লোকাল অর্থনীতিতে এটা বিরাট একটা ইম্প্যাক্ট হবে। হ্যাঁ, আর এসব ছাত্রছাত্রী শুধু যে আসে না, কালচারাল এক্সচেঞ্জ, এরা অনেকে আবার এখানে চাকরি করে, পড়াশোনা করে। আমি প্রফেসর ডক্টর মহসিনুর পাটোয়ারী আপনাকে এই প্রশ্নটি করতে চাই। আপনি খুব চমৎকারভাবে অর্থনৈতিক কিভাবে আমেরিকার অর্থনীতিতে কতটা যোগ হয়, কত মিলিয়ন কিংবা বিলিয়ন ডলার যোগ হয় সেটি বলছিলেন, কিন্তু সবচেয়ে বড় কথা কিংবা আমেরিকার সৌন্দর্যের সবচেয়ে বড় জায়গা তো এই বাইরের যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা এসে এখানে পড়াশোনা করে, পরবর্তীতে কোনো না কোনোভাবে তারা এখানে হয়তো চাকরি করে, তারা এখানকার প্রযুক্তি খাত থেকে শুরু করে নানা খাতে মেধা দিয়ে এত বেশি অবদান রেখে যাচ্ছে। এবং আমেরিকা তো আসলে অভিবাসীদের উপরেই ভিত্তি করে তাদের এই অর্থনীতি, তাদের মেধা সবকিছু তৈরি হয়েছে। এই আন্তর্জাতিক শিক্ষার্থীদের তো সুযোগ আছে আমেরিকার রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি থেকে শুরু করে প্রত্যেকটি ক্ষেত্রেই অবদান রাখার, সেটিও তো মিস হবে। আর ডেফিনেটলি সেটা মিস হবে। শুধু অর্থনীতি না, এটাতে আপনার সোশ্যাল ডিপ্লোমেসি যেটা বলি আমরা, এই যে বিদেশ থেকে যারা আসে তাদের একটা অ্যালায়েন্স হয়, তাদের আত্মীয় স্বজন দেশে আছে, ওরা যদি ফেরতও যায়, সেখানে আমেরিকার প্রতি তাদের একটা সফট থাকে, সোশ্যাল ডিপ্লোমেসি যেটা, এটা ভেরি ইম্পর্টেন্ট। ইকোনমিক এটা আছে। আর যে কন্ট্রিবিউশন যেটা আমেরিকার যে ইনোভেশন, আমরা বলি আমেরিকার গ্রেট থিং ইজ ইট ইনোভেটস নিউ থিংস, প্রগ্রেস ইন সায়েন্স টেকনোলজি। এই যে ইনোভেশনগুলো আপনি যদি আপনি ইমিগ্রেশনকে এই ধরনের ছেলেপেলেদেরকে যদি আপনি করেন, আমেরিকা ইজ স্টিল এবল টু অ্যাট্রাক্ট বেস্ট অফ দি বেস্ট মাইন্ড ইন দি ওয়ার্ল্ড। ওটাকে যদি আপনি বন্ধ করে দেন, হ্যাঁ, তাহলে এটা আমেরিকার লং টার্মে গুরুত্বপূর্ণ একটা ক্ষতি হবে। হ্যাঁ, এই যে স্ক্যানিং গুলা করা দরকার, হ্যাঁ আপনারা করতে চান, ওটার বিরুদ্ধে পক্ষে বিপক্ষে আমি বলতে যাব না। স্ক্যান করার জন্য তো তাড়াতাড়ি স্ক্যানিং করা যায়, স্ক্যানিং করে দিয়ে ওদেরকে সুযোগ দেন। এটা আমেরিকার জন্য ভালো, আমাদের জন্য ভালো, আমাদের সমাজের জন্য ভালো। এবং এটা আমেরিকা একটা ডাইভার্স কান্ট্রি, এটা কালচারাল একটা এক্সচেঞ্জ, এটা আমাদের জন্য সবার জন্য উইন উইন সিচুয়েশন। যে দেশ থেকে আসে সেই দেশের জন্য, আমাদের দেশের জন্য, মোট ইকোনমিক্যালি, সোশ্যালি অ্যান্ড পলিটিক্যালি ভেরি ইম্পর্টেন্ট ফর আস। জি, শেখ আল মামুন, আপনার কাছে জানতে চাই,
হার্ভার্ডের বিষয়টি আপনার জানা আছে। হার্ভার্ডে আন্তর্জাতিক স্টুডেন্ট এই ভর্তি করার বিষয়টি বন্ধ করা হয়েছে, যেটি হার্ভার্ডের প্রায় 27% শিক্ষার্থী হলো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। হার্ভার্ডের মতো বিশ্ববিদ্যালয় একটা সংকটের মধ্যে পড়ছে, তারা মামলা করেছে। মামলা কি হবে আমরা জানি না, অন্যান্য বিষয়গুলোর মতো হয়তো এটিও ঝুলে যেতে পারে। আপনার কাছে যেটি জানতে চাই, শুধুমাত্র আপনার কাছে কি মনে হয় যে ফেসবুক, টিকটক, সোশ্যাল মিডিয়া যেগুলো আছে সেগুলো ভেটিং করার জন্য, সেগুলো যাচাই বাছাই করার জন্য একেবারে এই সব স্টুডেন্টদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া বন্ধ করে দিতে হলো, নাকি এটা আসলে সুদূর প্রসারী কোনো পদক্ষেপ? পরবর্তীতে আসলে আন্তর্জাতিক শিক্ষার্থীদেরকে এই বার্তা দেয়া হচ্ছে, আমেরিকায় মুখী হয়েও না, তোমরা এসো না। Well, yes, আপনি সুন্দর করে বলছেন, yes, but it's very very answered. আমি শুধু একটু ডক্টর পাটোয়ারির সঙ্গে একটু অ্যাড করতে চাই। লুক, আপনি যদি বড় বড় যত কোম্পানি দেখেন, গুগল, মাইক্রোসফট, সুন্দর পাচাই, সত্যা নাদেলা, এবং আমেরিকার হিস্ট্রিতে, বিকজ দ্য অ্যামাউন্ট অফ মানি উই স্পেন্ড ফর দ্য রিসার্চ অ্যান্ড ইনভেস্টিগেশন, এবং তার থেকে যে আউটকামটা, দ্যাটস দ্য বিউটি অফ দিস কান্ট্রি। এবং এই রিসার্চের কারণে যে আমেরিকা কিন্তু সবচেয়ে অ্যাডভান্স। সারা পৃথিবীতে যত টাকা ইনভেস্ট না করে রিসার্চের জন্য, আমেরিকা কিন্তু তার থেকে 4 থেকে 5 গুণ বেশি পয়সা ইনভেস্ট করে, এবং দে রিটার্ন ইট মেনি টাইমস মোর। এটা কিন্তু এটা ডাইরেক্টলি মানে ইকোনমির সঙ্গে ডাইরেক্টলি ইনভলভ। আপনি যেটা বলতে চাচ্ছেন যে হ্যাঁ, ইট উড বি রিয়েল আনফর্চুনেট যে শুধু হার্ভার্ড না, হার্ভার্ডের মতন অনেক ভালো ভালো ক্যালটেক আছে, এমআইটি আছে, কলম্বিয়া, অনেক রিসার্চ ইউনিভার্সিটি যেগুলো আছে, জন হপকিন্স, সেখানে কিন্তু এই রিসার্চের মাধ্যমে কিন্তু উই ফাইন্ড নিউ থিংস, নিউ ইনভেনশন, এবং সেটাই কিন্তু ইভেনচুয়ালি আমাদের এখানকার নতুন কাজ তৈরি হয়, নতুন সবকিছু হয়, এবং হিউজ ইম্প্যাক্ট পড়ে আমাদের ইকোনমিকতে। শুধু যে 1.1 মিলিয়ন স্টুডেন্ট আমেরিকাতে আসতেছে, তাদের যে ইকোনমিক কন্ট্রিবিউশন আছে, ইটস নট দ্য এন্ড, দিস ইজ দ্য বিগিনিং। এবং তাদের কন্ট্রিবিউশন ফর এ লং টার্ম, তারা এখানে থেকে যায়, তাদের ফ্যামিলি এখানে রেজ করে, দে ইনভেস্ট দ্য মানি হিয়ার, এবং উই আর ব্রিংিং আর ইনভাইটিং দ্য বেস্ট অফ দ্য বেস্ট মাইন্ড ফ্রম অ্যারাউন্ড দ্য হোল ওয়ার্ল্ড। এবং এই কারণেই কিন্তু আমরা সামনের দিকে যাচ্ছি। কিন্তু আপনি দেখেন লাস্ট 3 মাসে ডক্টরেট স্টুডেন্টের অ্যাপ্লিকেশন কমে গেছে অলমোস্ট 4.5%, এবং লাস্ট মার্চ 2024 থেকে 2025 পর্যন্ত ইন্টারন্যাশনাল স্টুডেন্টের অ্যাপ্লিকেশন কমে গেছে অলমোস্ট 12%। So it will have a huge impact, not for short term, but only also for the long term. এবং এই স্টুডেন্টরা কোথায় যাচ্ছে? এই স্টুডেন্টরা কিন্তু তারা কিন্তু বসে নাই। ইউরোপিয়ান কান্ট্রিজ, স্পেশালি ফ্রান্স, জার্মানি, they're attracting those minds, এবং eventually they will be benefited for a long term. এবং আমেরিকা কিন্তু এখানে লুজ করতেছে। That's really sad. এমনকি চায়নাও এখন আন্তর্জাতিক শিক্ষার্থীদের ক্ষেত্রে অনেক বেশি আগ্রহ তৈরি করছে। তারা বলছে যে আমাদের দেশও আমরা ওপেন করে দিচ্ছি, তোমরা আসো। অর্থাৎ চায়না চাইছে মেধাগুলো যাক। এবং খুব হয়তো দুঃখজনক সত্যি যে এই বিষয়টি আন্তর্জাতিক শিক্ষার্থীরা অনেক বেশি নির্বাচনের আগে আশাবাদী ছিল। তাদের অনেকে বলছিল যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নিলে তারা, যারা এখানে ব্যাচেলর করছে, তারা সরাসরি গ্রিন কার্ড পাবে, নানা ধরনের প্রচারণা ছিল। এবং এখন দেখা যাচ্ছে যে তাদের আশাটা অনেক বেশি জটিল হয়ে যাচ্ছে। আমরা যেহেতু আজকে মাত্র ঘোষণাটা এলো, সামনের দিনগুলোতে হয়তো ফলো আপগুলো আমরা করতে পারবো, যারা দর্শক আছেন তাদেরকে আমরা আপডেটগুলো দিতে পারবো যে আসলে কোন পর্যায়ে গিয়ে এটি আটকে যাচ্ছে। যে বিষয়টি ফিরতে চাই মৌসুমী পাটোয়ারি, সেটি হলো যে হেলথ সেক্রেটারি বলেছেন যেসব মহিলারা গর্ভধারণ করেছেন এবং একই সঙ্গে সুস্থ শিশু যারা আছে তাদেরকে আর কোভিড দেওয়া হবে না। তিনি আজকে একটি ভিডিও পোস্ট করেছেন, এরপর সিডিসি তাদের নীতিতেও পরিবর্তন নিয়ে এসেছে। আপনার কাছে আমরা জানি যে আমরা এখানে যারা আলোচনা করছি তারা কেউ চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে জড়িত নয়, কিন্তু যেটুকু মিডিয়াগুলো দেখে আমরা বুঝতে পারছি সেখান থেকে আপনার অ্যানালাইসিসটা শুনবো যে এটা কতটা শুভকর হলো। আমি অন্যান্য যারা মেডিকেল ফিল্ডে আছে সেই সব নেতৃবৃন্দের কিছু আমি কথাবার্তা পড়েছি, আমি শুনেছি। কোভিড-19 একটা ভাইরাল ভ্যাকসিন, অ্যান্টিভাইরাল ভ্যাকসিন, এটা আমাদের যে সেক্রেটারি, এইচএস সেক্রেটারি যে রবার্ট কেনেডি, উনি কিন্তু নির্বাচনের সময় উনি বলেছেন দ্যাট উইদিন কোর্ট, আই এম নট গোয়িং টু টেক পিপলস ভ্যাকসিন, now he is taking them out. How he is taking them out? আপনার সিডিসি ওয়েবসাইটে নর্মালি ভ্যাকসিনের একটা স্কেজুয়াল থাকে, হ্যাঁ, কোন সময় কারা কোন সময় ভ্যাকসিন নেবে, সেই স্কেজুয়াল থেকে এই কোভিড গর্ভবতী মহিলাদের এবং নতুন শিশুদের জন্য এটা সরিয়ে দিচ্ছে আর কি। এতে করে হবেটা কি, দ্যার ইজ নো প্রুভেন
সায়েন্সে এখনো কিছু বলে নাই যে এই কোভিড ক্ষতি করে। ইভেন রিসেন্টলি দেখা গেছে যে কোভিড-19 ভ্যাকসিনে বলা হতো মায়োকার্ডিয়াক ডিজিজ এটা এফেক্ট হয়, কিন্তু এখন দেখা গেছে যে না, ওটা ওই যখন কম্পেয়ার করছে যে আপনার কন্ট্রোলের সাথে, তখন দেখছে তার মধ্যে কোনো ডিফারেন্স নাই। এবং গবেষকরা বলছেন যে মহিলারা যখন ভ্যাকসিন নেয়, যদি তারা না নেয় গর্ভবতী মহিলারা, তাহলে তাদের ঝুঁকি অনেক বেড়ে যায়। এবং প্রেসিডেন্ট অফ পেডিয়াট্রিক সোসাইটি অফ ইউএসএ ডক্টর স্টিভেন ফ্লেইসম্যানের মতে উনি বলছেন যে বিজ্ঞানের কোনো পরিবর্তন হয়নি, 2 বছর আগে হয় নাই, এখনো হয়নি। কোভিড ইনজেকশন শিশু ও গর্ভবতী মায়েদের অনেক ক্ষতি করতে পারে যদি না দেওয়া হয়। তার মতে কোভিড ভ্যাকসিন গর্ভকালীন সময়ের জন্য অনেক সেফ এবং ভ্যাকসিনও মা শিশুদের রক্ষা করবে। এটা হলো ডাক্তারদের কথা, এবং আরো অন্যান্য ডাক্তাররা একই কথা বলছেন। কিন্তু আমি জানি না এতে করে হবে কি, আপনি যদিও সিডিসি ওখান থেকে লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে, কেউ যদি চায় তারা ভ্যাকসিন নিতে পারে। কিন্তু সমস্যাটা হলো ওখানে, যেখানে আপনার সিডিসি থেকে স্কেজুয়ালে থাকলে ওটা নর্মালি ইন্স্যুরেন্স কভার করে, রাইট? কিন্তু আপনি যদি আপনার বাচ্চার জন্য বা আপনার স্ত্রীর জন্য বা আপনার জন্য আপনি নিতে চান, তাহলে আপনাকে ইন্স্যুরেন্স কভার না করলে আপনাকে জিনিসটা পে করতে হবে, কিন্তু এগুলো এক্সপেন্সিভ হতে পারে। এই জিনিসটা আর কি, এটা করে আমি মনে করি যে এটা অবৈজ্ঞানিক একটা সিদ্ধান্ত। ওনার জানা উচিত, যদিও ওনার পাশে সিডিসির লোক ছিল, ওনার পাশে এফডিএর লোক ছিল, সবাই ছিল। এখন তো বুঝেন ক্ষমতায় থাকলে ক্ষমতার বলে অন্যরা, তারা যেহেতু গভর্নমেন্ট চাকরি করে তারা এগুলো শুনতে হতে পারে। আমার মনে হয় এটা আরো একটা ভালো করে আসলে গবেষণা তো অনেকদিন ধরে হচ্ছিল, অনেকদিনে এটা নিয়ে কথা হচ্ছিল, এবং তিনি সেক্রেটারি হওয়ার আগে থেকে এটি নিয়ে কথা হচ্ছিল। এই আলোচনাটা নতুন কিছু নয়, কোভিড এর ভ্যাকসিন নিয়ে কিংবা টোটাল ভ্যাকসিনের বিষয়ে রবার্ট এফ কেনেডি স্ট্যান্ডটা আমরা আরো আলোচনা করব। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আবারও স্বাগত জানাচ্ছি বিরতির পর। আমি হেসানজুল আপনাদের সাথে আছি, এবং আমাদের সাথে বিশেষজ্ঞ অতিথি হিসাবে আছেন স্কুল অফ সায়েন্স অ্যান্ড অ্যাডাল্ট হেলথের প্রফেসর ডক্টর মহসিন পাটোয়ারি, শিক্ষাবিদ ও রাজনৈতিক বিশ্লেষক শেখ আল মামুন। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। শেখ আল মামুন, আপনার কাছে জানতে চাই, সেটা হলো আমরা ইউক্রেন যুদ্ধ বন্ধের বেশ কিছু তৎপরতা দেখতে পাচ্ছিলাম, এবং এই তৎপরতায় একটা পর্যায়ে গিয়ে কয়েক দফা 2 পা এগোয় 1 পা পিছোয়, এমন একটি স্টেজের পরে আমরা দেখলাম যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই টেলিফোন করেছেন পুতিনকে, এবং তিনি নিজেই সরাসরি কথা বলেছেন ভলোদিমির জেলেনস্কির সঙ্গে। অর্থাৎ তিনি মধ্যস্থতা করতে চান, তিনি নানা উদ্যোগ নিয়েছেন, সৌদি আরবে উদ্যোগ নিয়েছেন, তুরস্কও তিনি সরাসরি যেতে চেয়েছিলেন, পুতিন যাননি বলে সেই আলোচনা এগোয়নি। সবশেষ যে টেলিফোন আলাপটি হয়েছিল সেখানে পুতিনের পক্ষ থেকে কথা দেয়া হয়েছিল যে রাশিয়ার পক্ষ থেকে একটি শান্তি প্রস্তাবনা লিখিত আকারে আমেরিকাকে পাঠানো হবে, এবং সেটি নিয়ে পরবর্তীতে আলোচনা হবে। এখন পর্যন্ত সেটি তো পাঠাচ্ছে না, একই সময় ইউক্রেনে বোম্বিংটা তারা অব্যাহত রাখছে, যেটিতে খুব বিরক্ত হচ্ছে, খুব ক্ষেপে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এবং তিনি বলছেন যে নতুন করে রাশিয়ার উপর স্যাংশন জারি করা উচিত, নিষেধাজ্ঞা জারি করা উচিত। রাশিয়ার ব্যাপারে তিনি খুব কনফিডেন্ট ছিলেন, অর্থাৎ রাশিয়াকে তিনি বললে ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পারবেন, এমন একটা অবস্থা থেকে এখন এতটা কনফিডেন্ট লেস কেন মনে হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে? ওয়েল, যে কোনো সময় স্পেশালি রাশিয়া এবং ইউএস এর যত প্রকার প্রিভিয়াস যত ফরেন পলিসি নেগোসিয়েশন হয়েছে, ইউ হ্যাভ টু বি ভেরি বোল্ড এবং ভেরি পেশেন্ট। কিন্তু এই গভর্নমেন্ট ট্রাম্প বিকেম রাশিং, খুব তড়িঘড়ি করতেছে। রাশিয়ার সঙ্গে যখনই তড়িঘড়ি করতে যাবেন কোনো জিনিস নিয়ে, রাশিয়া উইল টেক অ্যাডভান্টেজ। এবং এটাই কিন্তু রাশিয়া 2 বছর আগেও বলছিল যে ওয়েস্ট দে উইল বি উইক, দে উইল বি ওয়ার অফ, যেটা বলা হয় যে তারা ডেমোক্রেটিক সোসাইটিতে তারা মানুষের ভিতরে বলবে যে এত টাকা কেন স্পেন্ড করতেছো, তোমরা তাড়াতাড়ি নেগোশিয়েট করো বা এটা করো। এই কারণে কিন্তু ইভেনচুয়ালি তারা যখন উইক হয়ে যাবে ওয়েস্টরা, তারা সাপোর্ট করবে না, তখন আমরাই কিন্তু উইন করবো, রাশিয়াই কিন্তু। এবং সেটাই কিন্তু পুতিনের যে এই কথাটা, এটাই কিন্তু ইভেনচুয়ালি হয়ে যাচ্ছে। পুতিন যখনই দেখছে যে ট্রাম্প খুবই হ্রাস করতেছে নেগোসিয়েশনের জন্য, এবং পুতিন কিন্তু তত বেশি ঢিলা দিচ্ছে, তত বেশি পেছনের দিকে যাচ্ছে। পুতিনের আলটিমেট গোল টু টেক অ্যাজ মাচ ল্যান্ড অ্যাজ পসিবল ফ্রম দ্য ইউক্রেন, এবং সেটাই কিন্তু সে করতেছে। এবং দেখেন লাস্ট 2 বার টেলিফোন করার পরেও দেখেন যে কত সিভিয়ারলি তাকে ড্রোন অ্যাটাক করা হলো, মিসাইল দেওয়া অ্যাটাক করা হলো, কতই সিভিলিয়ান লোক মারা যাচ্ছে, ইনোসেন্ট। কিন্তু পুতিন কিন্তু একটা কথা তার কথা শুনতেছে না, কিন্তু কোনো ওয়েস্টের কোনো কথা শুনতেছে না। পুতিন ইজ কোয়াইটলি ভেরি কালমলি হোয়াট এভার হি ওয়ান্টস টু ডু, জাস্ট কিপ ডুইং দিস থিং। যদিও পুতিনের ইকোনমি ইজ উইক, কিন্তু স্টিল হি ইজ মেকিং এ হিউজ হ্যাভক টু দ্য ইউক্রেন
ইউক্রেনিয়ান সোসাইটি, এবং প্রত্যেক দিনই কিন্তু ল্যান্ড গ্রাব করতেছে। তারপরে আপনার ওপাশে যে ইউক্রেন কিছু জায়গা দখল করছিল সেটাও কিন্তু তারা রিকভার করছে। সো দে আর উইনিং। এখানে একমাত্র ওয়ে টু উইন এগেনস্ট রাশিয়া ইজ ইউ হ্যাভ টু বি বোল্ড, ইউ হ্যাভ টু সাপোর্ট ইউক্রেন, এবং অ্যাট দ্য সেম টাইম ইউ হ্যাভ টু go for the negotiation, like যেটা বলা হয় যে negotiation with the strength, এটাই হচ্ছে একমাত্র way to win with Putin and Russia. There is no other way. He doesn't understand diplomatic language, only diplomatic language. If you could provide missile, the defense missile, and you could attack Russia and make it weaker through the economics embargo, that's the only way Putin will come to the negotiation table. প্রফেসর ডক্টর মহসিন পাটোয়ারি, অনেকে ভাবছিলেন যে এই যুদ্ধ বন্ধে আসল খেলোয়াড় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু এখন দেখা যাচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেটি বলছিলেন জেলেনস্কিকে ছোট করার জন্য, যে তোমার হাতে কার্ড নেই, কার্ড পুতিনের হাতে, কিন্তু এখন এই আলোচনায় এসে দেখা যাচ্ছে আসলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতেও কার্ড কম, কার্ড বেশি হলো পুতিনের হাতে। এবং পুতিন যখন মনে করছেন তিনি এই যুদ্ধবিরতি করবেন তখনই তিনি করবেন, তার আগে অন্য কোনো প্রেশার, অন্য কোনো থ্রেট, অন্য কোনো হামলা এইসব বলে তাকে খুব একটা শৃঙ্খলার মধ্যে আনা যাচ্ছে না, কিংবা তাকে সামাল দেওয়া যাচ্ছে না। আপনার কাছেও কি মনে হয় যে পুতিন আসলে বেপরোয়া এবং চাইলেও আমেরিকা তাকে থামাতে পারবে না? একটা জিনিস আমাদের চিন্তা করতে হবে, আমাদের শেখ মামুন সাহেব বলেছেন, আমিও ফলো আপ করি, একটা জিনিস বলে, আমেরিকা যখন নেগোশিয়েট করে চিন্তা করতে হবে আমেরিকা নেগোশিয়েট কার সাথে করছে। রাশিয়া ইজ অলসো এ সুপার পাওয়ার, রাইট? সো আপনি সুপার পাওয়ারের সাথে যখন নেগোশিয়েট করবেন তখন আপনাকে খুব ডিপ্লোম্যাটিক ওয়েতে জিনিসটা চলতে হবে। আপনি রাশিয়াকে থ্রেট করবে রাশিয়ার ইনসাল্ট হিসাবে, রাশিয়া তো সেভাবে রিয়েক্ট করে না। তো এটা যেটা তাদের রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের আই থিঙ্ক আইডিয়া হলো যে নেগোসিয়েশন যদি করতে হয় যত বেশি ল্যান্ড গ্র্যাব করা যাবে সেটাকে ধরেই আপনি নেগোশিয়েট করেন। যদি কিছু ছেড়ে দিতে হয় 5%, 10% ছেড়ে দিলেন, বাট স্টিল he will have the big part there, right? সেটা এক। আর 2 নম্বর হলো যে ক্লিয়ার তার সিকিউরিটিটা কি হবে, কারা এই সিকিউরিটি ইয়ে হবে ইউক্রেনের, আর ইউক্রেন যে আপনার ইয়েতে নেটোতে যোগ দিবে না এটা গ্যারান্টি সে চায়। এই জিনিসটা সে কেন দিচ্ছে না, আমার মনে হয় তারা ভাবছে যে আমেরিকা ইজ নট সিরিয়াস, কারণ ইউএস এর তেমন একটা অ্যাপেটাইট নাই যে আবার একটা যুদ্ধে জড়িয়ে পড়া। কারণ এখন যদি যেমন জার্মানি লং রেঞ্জ মিসাইল ওপেন করে দিছে, রাইট? এরা যদি ইউরোপ দেয় এটা আস্তে আস্তে কিন্তু ওয়ান স্টেপ বাই ওয়ান স্টেপ কিন্তু যুদ্ধটা সিরিয়াস হয়ে যাবে। রাশিয়া যখন দেখবে যে তারা কর্নার হয়ে যাচ্ছে, রাইট? কর্নার হয়ে গেলে দে উইল বি মোর অ্যাগ্রেসিভ। দুটাই হতে পারে, এক কর্নার হয়ে গেলে when they are losing then they will come to the table for negotiation, number one. Or to keep their prestige they could be very very aggressive and do something, even attack beyond Ukraine, যুদ্ধকে ছড়াই বলতে পারে, যেটা প্রেসিডেন্ট ট্রাম্প প্রায় বলতো। জেলেনস্কি বলছে তুমি কি তৃতীয় বিশ্ব চাচ্ছ কিনা? এটা কার জন্য মঙ্গল না, ইউরোপের জন্য মঙ্গল না, ইউএস এর জন্য মঙ্গল না। আর যে যুদ্ধটা যত চলে বিলিয়নস অফ ডলার কারা দেয়? আমরাই তো দেই, রাইট? আমরা দেই, ইউরোপ দেয়, রাইট? সুতরাং আর মাঝখান দিয়ে যুদ্ধকার দুই পার্টি, মাঝখান দিয়ে ইউক্রেনের লোকগুলা, মিলিয়নস অফ পিপল হ্যাজ অলরেডি ডাইড, রাইট? ইভেন ইকোনমি ইজ স্যাম্বল। সো এই জিনিসটা বন্ধ করার জন্য আমার মনে হয় ওদের ডিমান্ডটা কি, এবং তারা বলছে, আমি তো কিছু কনভারসেশন দেখছি, সেখানে বলেছে যে রাশিয়া বলছে যে আমরা দিব না, তা বলে নাই। রাশিয়া বলছে উই আর প্রিপেয়ারিং সামথিং, কিন্তু ইউক্রেনেরও কিন্তু একটা ডকুমেন্ট প্রিপেয়ার করার কথা। সেই ডকুমেন্ট প্রিপেয়ার, ইউক্রেন কি চায় যুদ্ধ বন্ধ করতে, ইউক্রেনের ডকুমেন্টটা, রাশিয়ান যে মেমোরেন্ডাম অফ পিস যেটা বলে শান্তির, সেটা দুইটাই কিন্তু আমেরিকার কাছে দেওয়ার কথা এবং একে অপরের কাছে এক্সচেঞ্জ করার কথা রাশিয়া ইউক্রেন। সো ইউক্রেনেরটা পেয়েছে কিনা আমেরিকা সেটা আমরা জানি না, কিন্তু এর মধ্যে ওনারা যে ইয়েটা দিছে যে মেজরিটি অফ দি আপনার সিনেটর, যারা যেই 80 জনের মতো সমর্থক নিয়ে সিনেটর ব্লুমেনথাল এন্ড সিনেটর লিন্ডসি গ্রাহাম যে প্রস্তাবটা নিয়ে আসছে যে স্ট্রং করা আর কি আপনার স্যাংশন দেওয়া, সেই স্যাংশনটা বলছে যে দেশ রাশিয়ার এনার্জি কিনবে সেই দেশকে 500% ট্যারিফ দেওয়া হবে, রাইট? এবং এটার কথা বলেছে। আপনি চিন্তা করে দেখেন, এতে করে অনেকগুলো, এবং ইউরোপিয়ানরা রাজি হয়েছে নাকি, তারা বললো জার্মানি, ফ্রান্স এবং ব্রিটেন এতে করে 100% এগ্রি করেছে। কিন্তু এক্সরে এফেক্টেড হবে কে? ধরেন চায়না এফেক্টেড হবে,
এফেক্টেড হবে কে? ইন্ডিয়া এফেক্টেড হবে, রাইট? তারাই তো রাইট। রাশিয়ান ইয়ে কিনে। আর ছোটখাটো দেশগুলোর কথা নাই, বাদ দিলাম। এতে করে হয় জিনিসটা কি, ওই যুদ্ধটা শুধু ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে লিমিটেড হবে না, এটা ফার বিয়ন্ড চলে যেতে পারে। আমি বলছি না যাবে, ফার বিয়ন্ড চলে যেতে পারে। এখন আমি এটা সলিউশনটা কি, সলিউশনটা আমি তো ঠিক বুঝতে পারছি না যে ওরা কি করবে। ওরা আমার মনে হয় একটা ইন্টারন্যাশনাল একটা ইয়ে ডাকা উচিত আর কি, ডেকে তাদেরকে দুই পার্টিকে একত্রে নিয়ে না আসলে ওরা সেলফ ইয়েতে করবে না এটা। ট্রু পার্টি বলতে আপনি কাকে বোঝাচ্ছেন? রাশিয়া কি একটা পক্ষ? হ্যাঁ, রাশিয়া তো আসছে না। এর আগে সৌদি আরব, ইস্তাম্বুল, আপনি তো ইস্তাম্বুলের সবশেষ ঘটনা জানেন যে পুতিন আসবেন এমন একটা প্রস্তুতি সবার মধ্যে ছিল, এমনকি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছিলেন আমিও যাব দরকার হলে, কিন্তু তিনি তো আসেননি। তিনি এমন ছোট পরিসরে ছোট মর্যাদার একটা দলকে পাঠিয়েছেন যে যাদের সাথে কথা বলা আর না বলা অনেকটা সমান। আমার মনে হয় উনি মনে হয় আমেরিকাকে একটু, আমেরিকার ইন্টারনাল কনজাম্পশন দেখতে পাচ্ছে যে আমেরিকা হ্যাজ নো অ্যাপেটাইট টু ইনভলভ ইন ওয়ার, নাম্বার ওয়ান, টু গিভ মাচ মোর মানি উইথ আওয়ার ইকোনমিক কন্ডিশন হোয়াট এভার ইট ইজ, টু গিভ মোর এইডস অ্যান্ড মোর মানি। এটা রাশিয়া বুঝতে পারছে যে আমেরিকার এখন সেই অ্যাপেটাইট নাই। সেই জন্য আমেরিকা এখন, রাশিয়া একটু স্ট্রং পজিশন নিয়েছে আর কি, বার্গেনিং পজিশন নিয়েছে। ইভেনচুয়ালি এভাবে লোকজন মারা যাচ্ছে, হ্যাঁ ওখানে লোক আরো পৃথিবীর অন্যান্য জায়গায় লোক মারা যাচ্ছে, কিন্তু এরাও তো প্রত্যেক লাইফের একটা মূল্য আছে। এবং এটা নিয়ে যে আমার মনে হয় রাশিয়াকে যেভাবে তারা কি কি চাচ্ছে সেই জিনিসটা, এবং জেলেনস্কিকে আমার মনে হয় তারা জেলেনস্কিকে চেঞ্জও চায়, তার 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 লিডারশিপ তারা এখন আর বিশ্বাস করে না। এই জিনিসগুলো আমার মনে হয় প্রেসিডেন্ট ট্রাম্পকে যদি একটু স্ট্রং হয়ে যদি বলে যে ঠিক আছে তোমরা যদি না করো আমরা তাহলে ইউক্রেনে আরো সিরিয়াস অস্ত্র দেবো, যাতে করে ওটা তোমাদের জন্য ক্ষতি হবে। এখন যদি রাশিয়ান মেইন ভূখণ্ডে রাশিয়ান মিলিটারি ইয়েতে যদি লং রেঞ্জ মিসাইল গুলো যায় তখন তাদের তো এফেক্ট করবে। কিন্তু তিনি চাচ্ছেন না যুদ্ধটা বাড়ুক, তিনি চাচ্ছেন যুদ্ধটা কমুক, এমন কোন পদক্ষেপ নিতে যাচ্ছেন না, বাড়ুক। আপনার কাছে একদম ছোট্ট করে জানি, সেটা হলো আপনার কাছে কি মনে হয় আপনার অভিজ্ঞতা থেকে যে রাশিয়া আসলে এমন কিছু চাইছে কিংবা এমন কিছু চাইবে সামনে যেটি আসলে হয়তো প্রকাশ্য আলোচনা আসছে না, এবং সেই একটা জায়গায় গিয়ে এই আলোচনাটা কোথাও না কোথাও থমকে আছে, কারণ রাশিয়ার চাওয়ার জায়গাটা একটু বেশি। চাওয়ার জায়গাটা বেশি, দুই তিনটা জিনিস তারা কি চায়। তারা চায় যে জায়গাগুলো দখল করছে ক্রাইমিয়া সহ ওটা তারা রাখবে, রাশিয়ান অধ্যুষিত এলাকা, রাইট? নাম্বার টু, তারা চায় যে ইউক্রেন নেটোতে যাবে না, 2 নম্বর। 3 নম্বর হলো যে সিকিউরিটি গ্যারান্টি, সেই সিকিউরিটি গ্যারান্টি ইউরোপের সৈন্যরা ওখানে এসে সেই গ্যারান্টি দিতে পারবে না, রাইট? আর তারা চাচ্ছে, এখন ভিতরে ওটা প্রকাশ না বললো, যে জেলেনস্কির তারা চাচ্ছে, চেঞ্জ চাচ্ছে, পরিবর্তন চাচ্ছে। এই 4টা জিনিস তারা চাচ্ছে। এখন এই 4টা জিনিসের জন্য ইউরোপ তো এগ্রি করবে না সবগুলোতে, ইভেন আমেরিকাও এগ্রি করবে না। ওটা ডেমোক্রেটিক একটা সোসাইটি, তারা ইলেকশন কাকে করবে, জেলেনস্কি আবারও ইলেক্ট করতে পারে, এই জিনিসগুলো নিয়ে একটা দর কষাকষির জায়গায় হয়তো আটকে আছে, এবং আমরা হয়তো জানি না এই 4টির বাইরেও আর কোনো দাবি আছে কিনা, যেটি নিয়ে হয়তো এই আলোচনাটা সামনের দিকে এগুচ্ছে না, সামনের দিনগুলো বলা যাবে। আমরা একটু কানাডা প্রসঙ্গে যেতে চাই, শেকাল মামুন। সেটা হলো যে আমরা দেখলাম 50 বছর পরে তৃতীয় চার্লস গেলেন, কানাডা গেলেন, এবং সেখানে তিনি ভাষণ দিলেন, একেবারে পার্লামেন্টে ভাষণ দিলেন। সেই ভাষণে কানাডা জাতি হিসেবে কতটা শক্তিশালী, কানাডার প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য সবকিছু তিনি একেবারে ওন করে কথা বললেন, অর্থাৎ কানাডাকে ওন করে কথা বললেন, যেটি অনেকে মনে করছেন যে সাম্প্রতিক সময়ে আমেরিকার সঙ্গে কানাডার যে একটা স্নায়ুযুদ্ধ চলছে, সেই জায়গাতে এই চার্লসের সেখানে সশলে যাওয়া, বক্তব্য দেয়া, এগুলো আসলে কানাডাকে অনেক বেশি উজ্জীবিত করার জন্য কিংবা বিশ্বের কাছে কানাডার অবস্থানটাকে শক্তিশালী করার ক্ষেত্রে ভূমিকা রাখবে বলে ধারণা করছেন অনেকে। Well, that's absolutely right. By constitution, Charles, the Englanded king, is the king of the Canada. Is that the constitution? এবং সে both English এবং some part of the Canada was speaking French এবং তাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ফ্রেঞ্চ, সে কিন্তু দুটাতেই সে ভাষণ দিয়েছেন। সো এখন যে আমেরিকার সঙ্গে যে কানাডার যে টানাপড়া চলতেছে, ইটস স্ট্র্যাটেজিক, এবং তাদের ইকোনমিক যে মেইন প্রবলেম হবে ইন দ্য ফিউচারে, এবং এই ইকোনমিক ট্রাবল নিয়েই কিন্তু আমেরিকা চাচ্ছে যে হোয়াট, দেন ইউ শুড জয়েন উইথ আস। এটার ব্যাপারেই চার্লস ক্লিয়ারলি তাকে বলছে যে হোয়াট, কানাডা ইজ গোয়িং থ্রু ভেরি স্ট্রেসফুল টাইম, এবং এটার কারণেই এখন উই হ্যাভ টু রিয়েলি ইমপ্রুভ দ্য নেগোসিয়েশন উইথ নট অনলি দ্য ইউনাইটেড স্টেটস, অলসো দ্য ইউরোপিয়ান কান্ট্রিজ, অলসো ইন্টারস্টেট যেসব আলবার্টা বলেন বা কানাডার যেসব বিভিন্ন প্রভিন্সে তাদের যেসব রেস্ট্রিকশন আছে সেগুলোকে রিমুভ করে যাতে তাদের ভিতরে যেন
ব্যবসা বাণিজ্য, লেবার বা রিসোর্স মুভমেন্ট খুব আরো উইদাউট এনি প্রবলেম না হওয়াতে যাতে মুভ করতে পারে, তাতে কানাডার ইন্টারনাল ইকোনমি আরো চাঙ্গা হয় যাতে, সেটার দিকে তারা বেশি ফোকাস করার জন্য চার্লস তাদেরকে রিকমেন্ড করছেন। সো দিস ইজ নো ডাউট, বাট অ্যাট দ্য সেম টাইম কানাডা ইজ অলসো, আমরা জানি যে আমেরিকা তাদের যে আয়রন ডোম, যেমন ইসরায়েলের যেমন আয়রন ডোম আছে, সেখানে আমেরিকাও চাচ্ছে যে আয়রন ডোম তৈরি করতে, অলমোস্ট গোল্ডেন ডোম, একেবারে আমেরিকা চাচ্ছে গোল্ডেন ডোম করতে, আয়রন গোল্ডেন ডোম। তো ইটস গোনা বি অলমোস্ট $500 বিলিয়ন। এখানে কানাডাকেও ইনক্লুড করতে সেখানে চেষ্টা করতেছে। আমরা জানি যে নর্থ আমেরিকার যে একটা সিকিউরিটি বা আছে, সেখানে কিন্তু বোথ কানাডিয়ান এয়ারফোর্স এবং ইউএস এয়ারফোর্স বোথ তারা কিন্তু কোঅপারেট করেই কিন্তু করা হয়। তো সেই দিকে খেয়াল করে দেখা যাচ্ছে যে কানাডা কিন্তু বসেনি। কানাডা ইজ ট্রাইং every possible way to negotiate with the United States, to work with the European countries, and at the same time internal providence-এর মাধ্যমেও। সো চার্লস এগুলোকে খুব ক্লিয়ারলি ফোরফ্রন্টে আনছে মানুষকে জানানোর জন্য। প্রফেসর ডক্টর মহসিনুর পাটোয়ারী, আপনার কাছে একটু বাংলাদেশ প্রসঙ্গে জানতে চাইবো এই কারণে যে আমরা যদি ইউক্রেন যুদ্ধের উদাহরণটা টেনেই বলি যে রাশিয়াকে কোনোভাবে বাগে আনা যাচ্ছে না, কিংবা রাশিয়া কোনোভাবে আপোষ করতে চাচ্ছে না। আমরা দেখলাম যে বাংলাদেশে যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে, সবগুলো রাজনৈতিক দল, অলমোস্ট সবগুলো রাজনৈতিক দলের সঙ্গে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বৈঠক করলেন। তাদেরকে তিনি বললেন, প্রেস সচিব এই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্ধৃত করে বললেন যে জুনের 1 তারিখের পরে 2026 সালে তিনি আর কোনো ক্ষমতায় থাকবেন না। এর মধ্যে নির্বাচনটা হবে, জুনের মধ্যে হবে, সেটি ডিসেম্বরে হতে পারে, মে মাসে হতে পারে, জুন মাসে হতে পারে, নানা সময় হতে পারে। বিএনপি বলছে আমরা সন্তুষ্ট নই, আমরা হতাশ, কারণ আমরা চাই ডিসেম্বরে নির্বাচন, ডিসেম্বরেই দিতে হবে। অন্য কোনো রাজনৈতিক দল, এই যে এতগুলো রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হলো, এনসিপি, জামাত এবং অন্য আরো 20টি রাজনৈতিক দল, তাদের কেউই কিন্তু বললেন না যে ডিসেম্বরের মধ্যেই দিতে হবে, কিন্তু বিএনপি বলছে ডিসেম্বরের মধ্যেই দিতে হবে। অথচ যদি এই ছাত্রদের আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন না হতো, তাহলে পরবর্তী নির্বাচনটা তো হওয়ার কথা ছিল 2028 সালে, 24-এ যেটি হয়েছে, কিংবা 29 সালে। কিন্তু বিএনপি ওটুকু অপেক্ষা তাদেরকে করতে হতো যদি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতো। এখন তারা এই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, কোনোভাবেই সংস্কার কিংবা অন্যান্য বিষয়গুলো ইম্পর্টেন্ট নয়, আগে নির্বাচন। আপনার কাছে কেন মনে হচ্ছে বিএনপি এত অধৈর্য হয়ে যাচ্ছে কেন? তাদের কাছে কি মনে হচ্ছে যে কোনো না কোনো ভাবে তাদেরকে মাইনাস করে দেওয়ার একটা পরিকল্পনা চলছে? হ্যাঁ, আমি কথা বলবো। আমি আপনার সিনিয়র লিডার বিএনপি অধ্যাপক মোশাররফ হোসেন সাহেবের আমি বক্তব্য দেখেছি আর কি। ওনার কতগুলো বক্তব্য সঠিক, এই জন্য যে উনি বলেছেন যে আওয়ামী লীগের বিচারের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নাই, কারণ বিচার একটা নিরপেক্ষ ব্যাপার, বিচারের মতো চলবে, নির্বাচন চলবে। এটা আমি ঠিক আছে বলে মনে করি। উনি আরো বলেছেন যে ডিসেম্বরে নির্বাচন হলে জুনে যদি নির্বাচন হয় তাহলে কি হবে, ছেলেপেলেদের পরীক্ষা আছে, বর্ষাকাল এসে যাবে, ফেব্রুয়ারিতে রমজান, ওটারও কিছুটা। এবং বাংলাদেশের ইতিহাসে জুনে সাধারণত নির্বাচন হয়ও না, মানে কিন্তু ডিসেম্বর কিংবা শীতকালে আমরা নির্বাচন দেখে এসেছি। হ্যাঁ, একবার জুনে নির্বাচন হয়েছে। তো আমার কথা হলো, রাজনীতিবিদরা রাজনীতি করবে, রাজনীতি চালাবে, দেশ চালাবে। স্বাধীনতার তো 54 বছর পার হয়ে গেছে, রাইট? 3টা রাজনৈতিক দল দেশ চালিয়েছে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি। হ্যাঁ, আইডিওলজিক্যালি আমি মনে করি তারা মধ্যপন্থী রাজনৈতিক দল, তাদের মধ্যে কোনো একটা ডিফারেন্স নাই। মধ্যপন্থী রাজনৈতিক দলের যে ক্যারেক্টার সব 3 দলের মধ্যেই তাদের মধ্যে রয়েছে। এখন তারা পালাক্রমে তারা দেশ শাসন করছে। এই যে কতগুলো যে সংস্কার আসছে এখন, এটা জনগণ চায়, আমরা সবাই চাই, বিদেশে যারা আছি আমরা বারবার সংস্কারের কথা বলছি। এই 54 বছরে তো এই সংস্কারগুলো হয় না। রাজনীতিবিদরা যখনই ক্ষমতায় আসে, সব দেশের রাজনীতিবিদরা অনেক কথা বলেন, কিন্তু যখন ক্ষমতায় যায় তারা রাজনৈতিক স্বার্থতাই দেখে, দলীয় স্বার্থতাই তারা দেখে। তখন আমি মনে করি এত তাড়াহুড়োর কি আছে? আমার কথা হলো, আপনারা সংস্কারগুলো করেন, যত দ্রুত সম্ভব সংস্কার করেন, ডিসেম্বরের মধ্যে যদি করে ফেলতে পারেন করেন, আর জুন মধ্যে যদি সময় লাগে তাও জুন নেন, আর জুন যদি না হয় 2027 জুন হইলে অসুবিধাটা কি? আমার কথা হলো, আমার ইম্পর্টেন্স আমার কাছে হলো সংস্কার,
এই না, সংস্কারটা রাজনৈতিক সরকারের একটা জনপ্রতিনিধি রাজনৈতিক সরকার, এটি নিয়ে অনেকের মত আছে যে নির্বাচিত সরকার হওয়া উচিত। অনির্বাচিত একদম ফুলেছে, নির্বাচিত খারাপ জিনিসটা অনেকে মনে করেন, রাজনৈতিক বিশ্লেষকরাই অনেকে মনে করেন যে সেটি ভালো, একটি যে কোনো দেশের জন্যই ভালো। কিন্তু মানে 6 মাস, আমার প্রশ্নটা হলো 6 মাস অপেক্ষা করতে সমস্যাটা কোথায়? আমি তো কোনো সমস্যা দেখি না। 6 মাসের মধ্যে ওনারা সংস্কারগুলো করে নেন। আমার ভিউটা অন্যরকম। হ্যাঁ, পার্লামেন্ট দরকার আপনার এগুলা পাস করতে। আমার মনে হয় আপনি সংস্কারগুলো রাজি হলে আপনি গণভোট দিয়ে পাস করাই নেন, গণভোট দিয়ে। আমার বিশ্বাস এই রাজনৈতিক দলের হাতে গেলে, যেই দলে আসুক, এই সংস্কারগুলো এই পর্যায়ে আর হবে না, কারণ তাদের নিজের দলীয় স্বার্থ দেখবে। এতে আমি কোনো অসুবিধা দেখি না। জুনে তো নির্বাচন হয়েছে রে ভাই, এর আগে একবার। হ্যাঁ, কি এটা কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে নাকি? তা তো অশুদ্ধ হয়নি। সুতরাং সরকার যদি চায়, তারা যেটা সন্দেহ করতেছে, সরকার উসিলা খুঁজতেছে এটাকে ইয়ে করার জন্য। এখন বিএনপি হলো এখন সবচেয়ে বড় দল বাংলাদেশের, right? তাদের একটা অ্যাসপিরেশন আছে এবং দে শুড বি ভেরি প্র্যাগম্যাটিক, এবং সেইভাবেই তাদের আচরণ করা উচিত আর কি। তারা 3 মাস 6 মাস পিছাইলেও বিএনপি ক্ষমতা আসার সম্ভাবনা আছে, 1 বছর পিছাইলেও ক্ষমতার সম্ভাবনা আছে, কারণ তাদের গ্রাসরুট লেভেলে আছে আওয়ামী লীগ বন্ধ হয়ে যাওয়ার পর, রাইট? সুতরাং আমার মনে হয় একটু সবুর ধরে কি কাজটা হওয়া দরকার সেই কাজগুলো করে আমার মনে হয় যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া উচিত। এটা সঠিক জি, যে জি। যখন নির্বাচিত প্রতিনিধিরা দেশ চালাবে, এটাই আমরা এটাই আশা সবাই করি। আকাঙ্ক্ষা করে। শেকাল মামুন, আপনার কাছে যেটি জানতে চাই সেটি হলো, যখন এই অস্থিরতাটা তৈরি হচ্ছিল, সেনাপ্রধান বক্তব্য রাখছিলেন, মতামত দিচ্ছিলেন, নির্বাচনের ব্যাপারে প্রেশারাইজ করছিলেন অনেকটা ডিসেম্বরের বিষয়ে, তখনই গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলছিলেন যে আমি তাহলে পদত্যাগ করি, যদি সবাই সহযোগিতা না করে তাহলে তো আমার থাকার কোনো মানে হয় না। তিনি অনেকগুলো দল নিয়ে আলোচনা করলেন, বললেন যে জুনের মধ্যে নির্বাচন দেবেন। এখন বিএনপি আবারও বলছে যে না, আমাদের তো ডিসেম্বরের মধ্যে নির্বাচন লাগবে। আমরা কিন্তু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের এর আগের ইতিহাসও জানি যে তিনি একটি রাজনৈতিক দল 111-এর সময় ঘটতে চেয়েছিলেন, পরবর্তীতে উদ্যোগটা তিনি পত্রিকায় একটা চিঠি দিয়ে সেটি ক্যান্সেল করে দিয়েছেন, অর্থাৎ জনগণের কাছে একটা চিঠি লিখেছেন যে আমি সহযোগিতা পাইনি, আমি রাজনৈতিক দল করব না। আমরা এটাও আশঙ্কা করতে পারি যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আবারও একটি চিঠি লিখে পদত্যাগ করে চলে যেতে পারেন। সেটি বাংলাদেশের জন্য কতটা সুখকর হবে, কিংবা এখনকার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কতটা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সামাল দিতে পারছেন বলে আপনার কাছে মনে হয়? Well, as long as army is behind Dr. Yunus, আমার তো মনে হয় না কোনো প্রবলেম আছে, এবং he's running the country quite okay. যদিও security and safety outside the Dhaka city is really, really bad. কিন্তু again, we should go back to the original, যে জানুয়ারি এবং জুন, this is not a big deal, big difference. হয়তো জুনে না করে 2 মাস আগে আনতে পারে, 3 মাস আগে আনতে পারে। এটা করলে তো আমার মনে হয় না কোনো বিগ ডিল, যেহেতু আমরা দেখছি লাস্ট 15 years we didn't see any প্রপার ডেমোক্রেটিক প্রসেস। তো এখানে যদি আরো 2 মাস ওয়েট করে যদি কোনো একটা সুন্দর ভালো একটা ডেমোক্রেটিক প্রসেস সিস্টেমের মাধ্যমে আমাদের কোনো পার্লামেন্টারি মেম্বারদেরকে ইলেক্টেড করা সম্ভব হয় এবং সুন্দর একটা পার্লামেন্ট তৈরি হওয়া শুরু করে, দিস ইজ নাথিং রং উইথ দ্যাট। আই মিন, ওয়াই সো মাচ সো রাশ? তার কারণ এগেইন আই শুড গো ব্যাক টু প্রফেসর পাটোয়ারি যেটা বলছে, যে যদি আওয়ামী লীগ এখন পাওয়ারে থাকতো, দেন উই হ্যাভ টু ওয়েট অ্যানাদার 2-3 years. সো আমার মনে হয় তাদের রাশ না করে দে শুড কোঅপারেট। তারা তাদের সঙ্গে ডাক্তার ইউনিসের সঙ্গে, তাদের তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে কাজ করে তাদের সঙ্গে সাপোর্ট করা উচিত, তাদের সঙ্গে গিয়ে যাতে ইলেকশনটা সুন্দর হয় সেদিক থেকে ফোকাস করা উচিত, ইনস্টেড অফ রিয়েলি পুশিং দেম। এবং যদি ইউনিস সত্যি যদি রিজাইন করে, যদি হোয়াট দিস ইজ ইট, আই এম ডান, আই এম ওভার, তখন ইট কুড বি রিয়েলি এ ক্যাটিক সিচুয়েশন। তার কারণ আমরা অনেক ক্যাটিক সিচুয়েশন দেখছি, অনেক ক্ষতি হয়েছে, আমাদের ইকোনমির ক্ষতি হয়েছে, অনেক লোক মারা গেছে। আমরা আর চাই না, আমরা চাই সুন্দর একটা দেশ, সুন্দর একটা সিস্টেম, সুন্দর একটা ইকোনমি। যদিও অনেক কিছুই আমরা, হ্যাঁ, পার্লামেন্ট হ্যাজ দ্য রাইট টু চেঞ্জ দ্য কনস্টিটিউশন, অ্যামেন্ড দ্য কনস্টিটিউশন, অল দোজ ডিফারেন্ট থিংস, উই নো দিস ইজ দ্য বইয়ের কথা। কিন্তু আলটিমেটলি আমরা কখনো দেখি নাই নিউজিল্যান্ডের মতন বা সাউথ আফ্রিকার মতন কনস্টিটিউশন বাংলাদেশে লিখিত হয়েছে বা ইমপ্লিমেন্ট করা হয়েছে। সো give them some time, another few months. It's not that far যে তারা আরো 4 বছরের জন্য কমিটমেন্ট করতেছে, it's only few more months. So I think we should support them, we should be patient and look forward. জি। 16 বছর ক্ষমতার বাইরে ছিল, আর 1 বছর একটু দেরি করলে অসুবিধাটা কি? এবং এটাই সবচেয়ে যৌক্তিক একটা বিষয় হতে পারে যে 5 আগস্ট বাংলাদেশে একটা অমিত সম্ভাবনা তৈরি হয়েছে।
সামনের দিকে এগিয়ে নেয়ার বাংলাদেশকে। এবং সেই ক্ষেত্রে বিএনপি নিঃসন্দেহে গত বড় দল হিসেবে গত 17 বছর অসংখ্য জুলুম, নির্যাতন, গুম, খুনের শিকার হয়েছে। বিএনপি অনেক স্যাক্রিফাইস আছে এবং জাতির বৃহত্তর স্বার্থে বিএনপির উচিত এখন সবচেয়ে বড় দল যারা তাদের তো বেশি দায়িত্ব থাকে, সেই জায়গা থেকে বিএনপির উচিত সবাইকে সঙ্গে নিয়ে কিভাবে এই 5 আগস্টের সুফলটাকে বাংলাদেশের মানুষের ভাগ্যে কল্যাণে কাজে লাগানো যায় সেই জন্য কাজ করা। একেবারে ক্ষমতার জন্য মরিয়া হয়ে গেলে কি হয় তার ফলাফল তো আসলে বাংলাদেশের রাজনীতিতে অনেকবারই ঘটেছে। আমরাও প্রত্যাশা করি সব পক্ষ ধৈর্য ধরে সামনের দিকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান মতামত এবং সময়ের জন্য, এবং দর্শক যারা দেখছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। ভালো থাকবেন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।